হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 মানে 11 শুরু করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে, মানে পরের ভিডিও পাওয়া তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 11। পেজ হচ্ছে 140। ঠিক আছে, তোমরা খুব ভালো করে দেখো। প্রথম প্রশ্ন কি আছে বলছে, একটি পাত্রের 1/3 অংশ জল। একটা পাত্রের 1/3 অংশ জল মানে 3 ভাগের 1 ভাগ জল আছে, বাকি অংশে ফলের রস। পাত্রটার বাকি অংশে কি আছে? ফলের রস আছে। বলছে পাত্রটিতে জল ও ফলের রসের অনুপাত। পাত্রটিতে জল, প্রথমে জল তারপর ফলের রস, জল ও ফলের রসের অনুপাত কি হবে? আমি একটু দেখা দিচ্ছি। মনে করি এরকম একটা পাত্র আছে, এরকম একটা পাত্র মনে করো, এরকম একটা পাত্র, ঠিক এই পর্যন্ত তোমার জল আছে, এই পর্যন্ত জল, এটা হচ্ছে জল। বাকি এই অংশটা হচ্ছে ফলের রস, এটা হচ্ছে ফলের রস। মানে যদি পাত্রটা আয়তন যদি আমরা 1 ধরি মোট পাত্র ইকুয়াল টু 1 অংশ, তাহলে জল আছে 1/3 অংশ, বাকিটা ফলের রস। ঠিক আছে, এটা হচ্ছে জল, এখানে আছে জল, আর এটা হচ্ছে ফলের রস, ফলের রস। তাহলে আমরা কিন্তু ধরে নেব, ধরি মোট পাত্র ইকুয়াল টু 1 অংশ। আমরা ধরে নিচ্ছি, প্রথমে লিখছি ধরি মোট পাত্র ইকুয়াল টু 1 অংশ। আমি ধরলাম পাত্র কত? 1 অংশ। পাত্র আয়তন হচ্ছে 1 অংশ। অতএব জল আছে, জল আছে ইকুয়াল টু, জল আছে ইকুয়াল টু 1/3 অংশ, 1/3 অংশ। এবার বাকিটা তাহলে ফলের রস। আমরা যদি 1 থেকে জল মানে 1/3 অংশ বাদ দিই, বাকিটা আমরা কি পেয়ে যাবো? ফলের রস পাবো। অতএব ফলের রস আছে, মানে এটা হচ্ছে ফলের রস আর এটা হচ্ছে জল। অতএব ফলের রস আছে, ফলের রস আছে, রস আছে ইকুয়াল টু 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3। এবার যেমন আমরা বিয়োগ করি, 3 লসাগু, 3 মাইনাস 1 সমান সমান 2/3 অংশ, 2/3 অংশ। ঠিক আছে, এইবার আমরা জল আর ফলের রসের অনুপাত করব। এর মধ্যে যে জল আর ফলের রস আছে, জল আছে 1/3 অংশ আর ফলের রস আছে 2/3 অংশ। এবার এই দুটোর আমরা কি করব? অনুপাত। তা আমরা লিখব জল, এখানে লিখব জল ইস্টু ফলের রস, ফলের রস। জল হচ্ছে 1/3 ইস্টু 2/3, 1/3 ইস্টু 2/3। এইবার যখন ভগ্নাংশ অনুপাত থাকবে তখন আমরা হরের লসাগু দ্বারা গুণ করব। ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু করব, সেই লসাগু দ্বারা আমরা সবগুলোকে কি করব? গুণ করব। এখানে 3 আর 3-এর লসাগু হচ্ছে 3, তাহলে আমরা 1/3-কেও 3 দ্বারা গুণ করব, আবার 2/3-কেও আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা কিন্তু অনুপাতটা পূর্ণ সংখ্যায় হবে। সবসময় ভগ্নাংশ যখন অনুপাত থাকবে তুমি হরের লসাগু করবে, সেই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করবে। তাহলে এখানে 3 আর 3-এর লসাগু 3, তাহলে 1/3 গুণন 3 ইস্টু 2/3 গুণন 3, এই 3 3 কেটে গেল, সমান সমান 1:2। এবার আমি অপশান দেখব। দেখো, এ নম্বর অপশান আছে 2:1, বি নম্বর অপশান আছে 1:2, সি নম্বর অপশান আছে 1:1 আর ডি নম্বর অপশান আছে 1:3। তাহলে আমার হবে বি নম্বর অপশান, বি। আমরা অ্যান্সার লিখব, এখানে অ্যান্সার লিখব হচ্ছে বি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে,
এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 1-2 দেখো খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে 2a² বি এর মোট উৎপাদক সময়ের সংখ্যা। বলছে এর মোট কটি উৎপাদক আছে সেটা আমাকে বের করতে হবে। দেখো অপশান দেওয়া আছে, এ নম্বর অপশানে 6টি, বি নম্বর অপশান 8টি, সি নম্বর অপশান 10, ডি নম্বর অপশান 12। এর মধ্যে কোনটা কয়টা আছে, এর উৎপাদক সময়ের সংখ্যা কটি আমাকে কিন্তু বের করতে হবে। খুব ভালো করে দেখবে কি আছে। এখানে আছে 2a² বি। দেখো এই a² বি আমরা যদি a² বিকে ভাঙি, মনে করো a² বিকে আমরা ভাঙছি, তাহলে আমরা এখানে পাবো একটা এ পাবো, তারপর বি পাবো, তারপর হচ্ছে এ বি পাবো, তারপর আমরা a² পাবো, আরেকটা পাবো হচ্ছে a² বি। ঠিক আছে, আমরা কিন্তু শুধু এটাকে ভাঙলে 2টা বাদ রাখছি, এটাকে ভাঙলে কিন্তু এ বি a² বি। আবার যদি 2 সামনে যদি থাকে, এখানে যদি 2 সামনে থাকে তাহলে আমরা কিন্তু আরও পাবো, একটা পাবো 2a পাবো, একটা 2b পাবো, একটা 2ab পাবো, আর 2a² পাবো, আর 2a² বি পাবো। তাহলে সামনে যদি 2 থাকে তাহলে আমরা কয়টা উৎপাদক পাচ্ছি? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কিন্তু উৎপাদক সময়ের সংখ্যা হচ্ছে 10টি। এখানে হচ্ছে 10টি উৎপাদক পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি। অপশান এ হচ্ছে 6, অপশান বি 8, অপশান সি হচ্ছে 10, অপশান ডি হচ্ছে 12। তাহলে অপশান সি আমার অ্যান্সার হবে সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভাঙলে কিন্তু এতগুলা উৎপাদক আমরা তৈরি করতে পারবো। খুব ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্কে দেখো 1-3। দেখো প্রশ্ন আছে যে ত্রিভুজ এবিসি এর 3টি কোণের অনুপাত। একটা ত্রিভুজের কিন্তু 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:7। 2:3:7 হলে হচ্ছে বৃহত্তম কোণটির মান হবে, মানে এর মধ্যে সবচেয়ে বড় কোণ তার মান কত সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমি একটু দেখা দিচ্ছি। মনে করি ঠিক এরকম একটা ত্রিভুজ আছে, এর নাম দিচ্ছি হচ্ছে এ বি সি। এই যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, এই 3টি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি একটু। প্রথম কোণ ইস্টু দ্বিতীয় কোণ ইস্টু তৃতীয় কোণ ইকুয়াল টু 2:3:7। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে লিখে নিচ্ছি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে বৃহত্তম কোণ আছে, বৃহত্তম কোণ বলতে এটা, এই কোণটা মান বের করব। আমরা যেটা বার করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, মানে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব। এবার অতএব বৃহত্তম কোণের মান, অতএব বৃহত্তম কোণের মান ইকুয়াল টু 180 ডিগ্রি গুণন 7, আর নিচে হচ্ছে 12। আমরা যে কোণ বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের সমষ্টি। এবার 12 দিয়ে কাটলে 12 × 5 = 60,
তাহলে 7×105 ডিগ্রি। তাহলে এর মধ্যে বৃহত্তম কোণ হচ্ছে 105 ডিগ্রি। অপশান এ হচ্ছে 75 ডিগ্রি, অপশান বি হচ্ছে 85 ডিগ্রি, অপশান সি হচ্ছে 95 ডিগ্রি, আর অপশান ডি হচ্ছে 105 ডিগ্রি। তাহলে আমার অপশান ডি এটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা কথা সবসময় মনে রাখা দেবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-1 নম্বর দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে যে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়ো। গুঁড়ো সাবানটা কি দিয়ে তৈরি? সোডা আর সাবান গুঁড়ো। সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়ো আছে 2:3 এবং দ্বিতীয় প্রকার আছে 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রা, তুমি প্রথম প্রকারটা 10 কেজি এবং দ্বিতীয় প্রকারে তুমি 18 কেজি মিশানো হয়, প্রথম প্রকার যে গুঁড়ো সাবান তার মধ্যে তো 10 কিগ্রা তুমি মিশাইছো, আর দ্বিতীয় প্রকারের গুঁড়ো সাবান থেকে 18 কিগ্রা মিশাইছো। তবে নতুন গুঁড়ো সাবান, নতুন যে একটা গুঁড়ো সাবান তৈরি করা হয়েছে তার কত অংশ সাবান গুঁড়ো থাকবে? ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম প্রকার গুঁড়ো সাবানে, আমরা লিখছি প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো ইকুয়াল টু হচ্ছে 2:3। তাহলে প্রথম প্রকারে সোডা আর সাবান গুঁড়ো আছে 2:3 অনুপাতে। এবার 10 কেজি, প্রথম প্রকারটা 10 কেজি মেশানো হয়েছে, তাহলে 10 কিগ্রার মধ্যে কতখানি সোডা কতখানি সাবান গুঁড়ো সেটা আমরা বের করব। আর 10 কিগ্রার মধ্যে কতখানি সোডা আছে, তাহলে 10 ইন্টু 2 আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল মানে 5। ঠিক আছে, এবার লিখব 10 কিগ্রার মধ্যে সোডা আছে ইকুয়াল টু 10 গুণন 2-এর নিচে 5। আমরা যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ করব আর অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। তাহলে কাটলে হচ্ছে 2 আর সমান 4 কেজি। এবার লিখব 10 কিগ্রার মধ্যে সাবান গুঁড়ো আছে ইকুয়াল টু 10 গুণন উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 5, কাটলে হচ্ছে 2, তাহলে 6 কেজি। তাহলে 10 কিগ্রা যে আমরা গুঁড়ো সাবান নিলাম তার মধ্যে সোডা আছে 4 কিগ্রা, সাবান গুঁড়ো আছে হচ্ছে 6 কেজি, মানে 6 কিগ্রা। আমি একটু দেখা দিচ্ছি। মনে করো এটা একটা গুঁড়ো সাবান, এটা কি তৈরি? সোডা আর সাবান গুঁড়ো। এটা আছে সোডা আর এটা হচ্ছে সাবান গুঁড়ো। এখানে অনুপাত হচ্ছে 2:3 আছে। আর একটা আছে এখানে গুঁড়ো সাবান আছে, একটা গুঁড়ো সাবান, এখানে সোডা আর হচ্ছে সাবান গুঁড়ো। এখানে সোডা আর সাবান গুঁড়ো আছে হচ্ছে 4:5, এটা হচ্ছে 4:5। এটা তুমি নিলে হচ্ছে 10 কিগ্রা, আর এটা তুমি নিলে হচ্ছে 18 কিগ্রা।
তাহলে এখানে একটা নতুন তোমার গুঁড়ো সমান তৈরি হলো। এই নতুন গুঁড়ো সমান এটা হচ্ছে সোডা, এখানে হচ্ছে সোডা, আর এটা হচ্ছে সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো। ঠিক আছে, এখানে সোডা তোমরা প্রথমে বানাইছে হচ্ছে 4 কেজি, এখানে বানাইছে 4 প্লাস, আর সাবান গুঁড়ো বানাইছে 6 কেজি। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রকার, এবার দ্বিতীয় প্রকারটা আমরা বের করব, লিখব দ্বিতীয় প্রকারে, দ্বিতীয় প্রকার, দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে, গুঁড়ো সাবানে, গুঁড়ো সাবানে সোডা ইস্টু সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো ইকুয়াল টু 4:5, এটা হচ্ছে 4:5। আর দ্বিতীয় প্রকার যে গুঁড়ো সাবান আছে তার মধ্যে সোডা ইস্টু সাবান গুঁড়ো, সোডা ইস্টু সাবান গুঁড়ো হচ্ছে 4:5। এবার 18 কিগ্রার মধ্যে লিখব, 18 কিগ্রার মধ্যে, 18 কিগ্রার মধ্যে মধ্যে সোডা আছে, সোডা আছে ইকুয়াল টু 18 গুণন 4, আর নিচে হচ্ছে 9, তাহলে 8 কিগ্রা মানে 8 কেজি। তাহলে এখানে সোডা হচ্ছে 8 কেজি, আর 18 কিগ্রার মধ্যে, 18 কিগ্রার মধ্যে সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে ইকুয়াল টু 18 গুণন 5, আর নিচে হচ্ছে 9, তাহলে 10 কেজি। এখানে সাবান গুঁড়ো আছে হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে কেজি, এটা কেজি। ঠিক আছে, 10 কেজি। এবার যে এই যে নতুন গুঁড়ো সাবান, এই নতুন গুঁড়ো সাবানে মোট কেজি কত কেজি ওজন হলো? মোট গুঁড়ো সাবান, গুঁড়ো সাবান ইকুয়াল টু, এটা মিশানো হচ্ছে 10 কেজি, 10 প্লাস 18 সমান সমান 28 কেজি। তাহলে এই যে গুঁড়ো সাবান এর ওজন হচ্ছে 28 কেজি। তা আমরা লিখব যে মোট গুঁড়ো সাবান, লিখুন মোট নতুন নতুন গুঁড়ো সাবান, গুঁড়ো সাবান ইকুয়াল টু 10 প্লাস 18 সমান সমান 28 কেজি। মোট গুঁড়ো সাবান কিন্তু 28 কেজি। এই 28 কেজির মধ্যে সাবান গুঁড়ো কতখানি আছে? সাবান গুঁড়ো আছে 10 প্লাস 6 মানে 16 কেজি। এখানে সাবান গুঁড়ো আছে হচ্ছে 16 কেজি। আমরা লিখব নতুন গুঁড়ো সাবানে, নতুন গুঁড়ো সাবানে, গুঁড়ো সাবানে, সাবানে সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো, সাবান গুঁড়ো আছে আছে ইকুয়াল টু 6 প্লাস 10 সমান সমান 16 কেজি। তাহলে নতুন যে গুঁড়ো সাবান তৈরি হলো 28 কেজি, টোটাল ওজন 28 কেজি, এটা নেওয়া হয়েছে 10 কেজি, আর এখানে নেওয়া হয়েছে 18 কেজি, টোটাল ওজনটা হচ্ছে 28 কেজি। এই 28 কেজির মধ্যে সাবান গুঁড়ো আছে 16 কেজি, সাবান গুঁড়ো আছে হচ্ছে 16 কেজি। আর যদি বল সোডা কতখানে আছে? 12 কেজি, সোডা হচ্ছে 12 কেজি, আর সাবান গুঁড়ো আছে 16 কেজি, টোটাল হচ্ছে 28 কেজি। কিন্তু এখানে বলছে যে নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো আছে। সাবান গুঁড়ো কত আছে? সাবান গুঁড়ো এটা কত? আমরা লিখব নতুন গুঁড়ো সাবানে, এখানে লিখব যে নতুন গুঁড়ো সাবানে, গুঁড়ো সাবানে, সাবানে সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে আছে ইকুয়াল টু 16 নিচে 28, মানে 28 ভাগের 16 ভাগ আছে সাবান গুঁড়ো, আর বাকি 12 ভাগ আছে হচ্ছে সোডা। ঠিক আছে, এখানে সাবান গুঁড়ো চাচ্ছে। টোটাল 28 কেজি, এর মধ্যে 16 কেজি আছে হচ্ছে সাবান গুঁড়ো,
হ্যাঁ, বলছেন নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো আছে, সাবান গুঁড়ো, তাহলে 28 কেজির কত অংশ সাবান গুঁড়ো আছে, 16 কেজি, তাহলে 16-র নিচে 28, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 7, তাহলে 4-এর 7 অংশ, তাহলে নতুন গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো আছে 4-এর 7 অংশ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। চলে আসতেছি নেক্সট অঙ্ক, 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে জল জমে বরফ হলে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। জলটা জমে যখন বরফ হবে, বরফের আয়তন কিন্তু জলের থেকে বেশি হয়। হ্যাঁ, জল যখন জমে বরফ হবে তখন আয়তনে কিন্তু বেড়ে যায়। এই জন্য শীতের দেশে দেখবে জলের পাইপ মানে কলের পাইপ কিন্তু ফেটে যায়, কারণ পাইপে প্রচণ্ড চাপ পড়ে, ফলে অনেক সময় পাইপ কিন্তু ফেটে যায়। শীত প্রধান দেশে যখন জল জমে বরফ হয়ে যায় তখন পাইপের চাপ কি মানে বরফের আয়তন বেড়ে যাওয়ার ফলে চাপটা কি বেড়ে যায়, ফলে কি হচ্ছে অনেক সময় পাইপ কি হয় ফেটে যায় কিন্তু। আচ্ছা, আবার দেখো এই বরফ গলে যদি জল হয়, এই বরফ গলে যখন জল হবে তখন আয়তন কিন্তু হ্রাস পাবে। বলছে শতকরা কত হ্রাস পায়, শতকরা 100 ভাগে কত হ্রাস পায় সেটা আমরা কিন্তু বের করব। খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখবো যে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই কথা একটু লিখে নিচ্ছি, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। কথাটা একটু লিখে নিচ্ছি, বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে কি, অর্থাৎ 100 ভাগ জল জমে বরফ হলে আয়তন হয় 110 ভাগ। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 100 ভাগ জল জমে বরফ হলে আয়তন হবে ইকুয়াল টু 110 ভাগ। 110 ভাগ মানে জল জমে যখন বরফ হবে তখন আয়তনটা কি 10% বৃদ্ধি পাবে, মানে 100 ভাগ জল জমে বরফ হলে তার আয়তন হবে 110 ভাগ। ঠিক আছে, 110 ভাগ। এবার 110 ভাগ যখন 110 ভাগ বরফ গলে জল হবে তার আয়তন হবে 100 ভাগ। আবার লিখছি 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হয় ইকুয়াল টু 100 ভাগ। ঠিক আছে, তার মানে আয়তনটা কমলো কত, আয়তন কিন্তু 10 ভাগ কমলো। 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হয় 100 ভাগ। 110 ভাগ থেকে আয়তন হচ্ছে 100 ভাগ, তাহলে আয়তন কমে কত, হ্রাস পায় কত, 10 ভাগ। লিখবো 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 ভাগ। ঠিক আছে, খুব ভালো দেখে নাও, 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়, 110 মাইনাস 100 মানে 10 ভাগ। আমি আবার প্রথম থেকে বলছি, যখন জল জমে বরফ হবে তখন আয়তন কিন্তু 10% বৃদ্ধি পাবে। জল থেকে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তার মানে 100 ভাগ জল জমে বরফ হলে আয়তন হয় 110 ভাগ। ঠিক আছে, আবার ওই বরফ গলে যখন জল হবে, ওই 110 ভাগ বরফ গলে যখন জল হবে তার আয়তন হবে 100 ভাগ, মানে আয়তন কিন্তু 10 ভাগ কমে গেল। বরফ থেকে জল হলে 10 ভাগ আয়তন কমে যায়, তাহলে আমরা লিখছি যে 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায় 10 ভাগ। 1 হলে কত আর 100 হলে কত,
অতএব 1 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পায়, তাহলে 10-এর নিচে 100, 10-এর নিচে 110, 10-এর নিচে 110, অতএব 100 ভাগ বরফ গলে জলে আয়তন হ্রাস পায়, 10 গুণন 100 আর নিচে 110, মানে শতকরা কত, মানে 100তে কত হ্রাস পায় শতকরা। তাহলে আমরা একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 100 নিচে 11, তাহলে 9×1=11 এত ভাগ। এবার লিখবো হ্রাস পায়, হ্রাস পায় ইকুয়াল টু 9×1=11%। এটা হচ্ছে অ্যান্সার। শতকরা হ্রাস পায় হচ্ছে 9×1=11%। খুব ভালো করে লক্ষ্য করবে। আমি আরেকবার বলে নিচ্ছি যে এখানে বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তার মানে 100 ভাগ জল যদি জমে বরফ হয় তার আয়তন হবে 110 ভাগ। আবারও 110 ভাগ বরফ গলে জল হলে তার আয়তন হবে 100 ভাগ। তার মানে 110 ভাগ বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাচ্ছে হচ্ছে 10 ভাগ। একে কত, 100তে কত, একে কত, 100 কত। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে একটি যন্ত্রচালিত তাঁত একই সময়ে একটি হস্তচালিত তাঁতের 4×1=2 গুণ কাপড় বুনতে পারে। মানে একটা যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের একই সময়ে 4×1=2 গুণ, 4×1=2 গুণ কাপড় বুনতে পারে। ঠিক আছে, যদি 3টি হস্তচালিত তাঁত 4 দিনে 180 মিটার, 3টি হস্তচালিত তাঁত 4 দিনে 180 মিটার কাপড় বুনতে পারে, তবে 10 দিনে 3375 মিটার কাপড় বুনতে কতগুলি যন্ত্রচালিত তাঁতের প্রয়োজন হবে। বলছে কতগুলি যন্ত্রচালিত তাঁতের প্রয়োজন হবে। তাহলে আমরা কিন্তু এটা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। আমি একটা কথা বলছি, ত্রৈরাশিক পদ্ধতির কিন্তু দুটো সিস্টেম আছে, দুটো নিয়ম আছে। একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার প্রশ্ন হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক হচ্ছে যখন একটা রাশি বাড়বে তখন অপর রাশিও বাড়বে, একটা রাশি কমলে অপর রাশিও কমবে, সেক্ষেত্রে হবে সরল সম্পর্ক। আবার যখন দেখছো একটা রাশি কমছে অথচ অপর রাশি বাড়ছে, আবার একটা রাশি বাড়ছে অথচ অপর রাশি কমছে, সেক্ষেত্রে হবে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা দেখব এই অঙ্কে কোনটা সরল সম্পর্ক আর কোনটা ব্যস্ত সম্পর্ক। দেখো লেখার নিয়ম কি, প্রথমে লিখব গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এবার আমরা হেডিং করব কি কি। একটা হচ্ছে আমরা করব, একটা হচ্ছে দিন, মিটার, হস্তচালিত তাঁত। আমরা করব, প্রথমে লিখব দিন, প্রথমে লিখছে হচ্ছে দিন, তারপর লিখবে মিটার, তারপর হচ্ছে হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত, এটা মিটার, এটা হচ্ছে দিন। তাহলে আমরা কিন্তু 3টা পয়েন্ট করলাম, একটা হচ্ছে দিন, মিটার, হস্তচালিত তাঁত। এবার বলছে দেখো যদি 3টি হস্তচালিত তাঁত 4 দিনে 180 মিটার কাপড় বুনতে পারে, তো এ বলছে 10 দিনে 3375 মিটার শীত কাপড় বুনবে। ধরে নিলাম এক্সটি তাঁত, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, ধরি যে এক্সটি হস্তচালিত তাঁত প্রয়োজন হবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে প্রথমে দেখব দিন তাঁতের সঙ্গে কি সম্পর্ক, আবার মিটার তাঁতের সঙ্গে কি সম্পর্ক আছে, সরল না ব্যস্ত, সেটা আমাকে দেখতে হবে। দেখো আমি টেস্ট করছি, কিভাবে করছি খুব ভালো করে লক্ষ্য করো। প্রথমে দেখো আমরা দিন টেস্ট করব, তখন আমরা এটাকে মানে স্থির রেখে দেবো, এটাকে স্থির রাখবো। দেখো কিভাবে, প্রথমে লিখবো 4 দিনে 180 মিটার কাপড়
তৈরি করে 3টে হস্তচালিত তাঁত। আবার বলছি 4 দিনে 180 মিটার কাপড় বুনে 3টি তাঁত। এইবার একদিনে 180 মিটার কাপড় বুনবে, তাহলে কিন্তু তাঁত বেশি লাগবে। 4 দিনের কাজ তুমি যদি একদিনে করতে চাও তাহলে তাঁত কিন্তু বেশি লাগবে। 4 দিনের কাজ তুমি একদিনের মধ্যে করবে তাহলে তোমার তাঁত কিন্তু বেশি লাগবে। তাহলে দিন কমলে তাঁত বাড়বে। অতএব তাঁত দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তা আমরা লিখব যে দিন বাড়লে, এখানে দিন বাড়ছে, আমরা লিখব দিন বাড়লে, দিন বাড়লে, দিন বাড়লে তাঁত তাঁত কমে, তাঁত কমে। তাই তাই তাঁত দিনের সঙ্গে, তাঁত দিনের সঙ্গে, দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক যুক্ত, সম্পর্ক যুক্ত। যখন যখন মিটার স্থির, যখন মিটার স্থির, যখন মিটার স্থির। আমি আবার বলছি, দেখো খুব ভালো করে দেখো, 4 দিনে 180 মিটার শীত কাপড় বুনে 3টি তাঁত। এবার একদিনে 180 মিটার বুনবে, 4 দিনে কাজ একদিনে করবে, তাহলে কিন্তু তাঁত বেশি লাগবে। তাহলে তার মানে দিন কমলে তাঁত বাড়বে, দিন বাড়লে তাঁত কমে। ঠিক আছে, তো এখানে দিন বাড়ছে, দিন বাড়লে তাঁত কমে, তাই তাঁত দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক যুক্ত যখন মিটার স্থির। কমপ্লিট। এইবার আমরা কিন্তু দিনকে স্থির রাখবো, এবার মিটারকে আমরা টেস্ট করব। দেখো 4 দিনে 180 মিটার শীত কাপড় বুনে 3টি তাঁত। এইবার 4 দিনে 1 মিটার করবে, 1 মিটার কাপড় বুনবে 4 দিনে, তাহলে কিন্তু অত তাঁত লাগবে না। 180 মিটারের জায়গায় 1 মিটার বুনবে, তাহলে কিন্তু কম তাঁতলে হয়ে যাবে। তাহলে আমরা লিখবো মিটার বাড়লে তাঁত বাড়ে। এখানে লিখবো মিটার, এই যে মিটার বাড়ছে, লিখবো মিটার বাড়লে, বাড়লে তাঁত তাঁত বাড়ে। তাই তাই তাঁত তাই তাঁত মিটারের সঙ্গে, মিটারের সঙ্গে সরল সরল সম্পর্ক যুক্ত, সরল সম্পর্ক যুক্ত যুক্ত। যখন যখন দিন, যখন দিন স্থির, যখন দিন স্থির। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো আরেকবার টেস্ট করছি। 4 দিনে 180 মিটার শীত কাপড় বুনে 3টি তাঁত। এবার 4 দিনে 1 মিটার বুনবে, 180 জায়গায় 1 মিটার বুনবে, তাহলে আমার 3টা তাঁত লাগবে না, হয়তো অনেক কম তাঁত লাগবে। তাহলে এখানে মিটার কমলে তাঁত কমছে, মিটার বাড়লে তাঁত বাড়বে। এটা হচ্ছে সরল সম্পর্কযুক্ত যখন দিন হচ্ছে স্থির। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো, প্রথমে লিখবো এটা, এখানে লিখবো 3/x ইকুয়াল টু, এটা ব্যস্ত সম্পর্ক, যেটা ব্যস্ত সম্পর্ক হবে সেটা আমরা 1-এর নিচে লিখবো, 1-এর নিচে 4/10 ইন্টু, এটা হচ্ছে 180-র নিচে 3375। এবার এটা উল্টে যাবে, তাহলে 3/x ইকুয়াল টু 10-এর নিচে 4 গুণন 180-র নিচে 3375। ঠিক আছে, এবার আমরা কি করব, বজ্র গুণন, ক্রস গুণন করব। আমি এখানে করছি বজ্র গুণন, মানে x গুণন 10 গুণন 180 বজ্র গুণন ইকুয়াল টু 3 গুণন 4 গুণন 3375, 3375। আমরা কিন্তু ক্রস গুণন করলাম, বজ্র গুণন করলাম, 3 × 4 × 3, এখানে হচ্ছে x × 10 × 180 ডিভাইডেড 3 × 4 ইকুয়াল টু 3 × 4 × 3375। অতএব x ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে 3 × 4 × 3375 আর নিচে হচ্ছে 10 × 180। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব।
আমরা যদি 180কে 3 দিয়ে কাটি এটা হবে 60, 4 দিয়ে কাটলে 4 15 60, 15। ঠিক আছে, এবার আমরা 15 দিয়ে কাটবো। 15 দিয়ে যদি এটাকে কাটি, 15 দুগুণ 30, বাঁচলো 3, 37, 15 দুগুণ 30, 75, 5 15 75, 5। ঠিক আছে, এবার যদি আমরা 5 দিয়ে কাটি এটা হবে 2, আর 5 দিয়ে কাটলে 4 5 20, 45, 5 দিয়ে কাটলে 45। তাহলে 45-এর 2, এক্স ইকুয়াল টু 45-এর 2। ঠিক আছে, তাহলে হস্তচালিত তাঁত, অতএব এটা লিখবো যে হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁত তাঁত ইকুয়াল টু 45-এর 2টি। তাহলে হস্তচালিত তাঁত লাগবে 45-এর 2টি। কিন্তু এখানে বলছে যে যন্ত্রচালিত তাঁতের কয়টা, যন্ত্রচালিত তাঁত প্রয়োজন হবে, কয়টা যন্ত্রচালিত তাঁত লাগবে। এখানে কিন্তু বলছে যে যন্ত্রচালিত তাঁত হস্তচালিত তাঁতের 4 × 1 = 2, তার মানে 9-এর 2টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। আমরা লিখব 9-এর 2টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু একটি যন্ত্রচালিত তাঁত, একটি যন্ত্রচালিত তাঁত। অতএব একটি হস্তচালিত তাঁত ইকুয়াল টু উল্টে যাবে 2-এর নিচে 9টি যন্ত্রচালিত তাঁত। অতএব কয়টা হস্তচালিত তাঁত, 45-এর 2। অতএব 45-এর 2টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু উপরে হচ্ছে 2 × 45, আর নিচে হচ্ছে 9 × 2। তাহলে এই 2 2 কাটা যাবে, 9 কাটলে 5 = 5টি। তাহলে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা কত হবে, 5টি। আমরা অ্যান্সার লিখবো যে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা, চালিত তাঁত ইকুয়াল টু 5টি। এটা হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে হস্তচালিত তাঁত বের করব, তারপর লিখবো যে 9-এর 2টি হস্তচালিত তাঁত ইকুয়াল টু একটি যন্ত্রচালিত তাঁত, মানে একটি যন্ত্রচালিত তাঁত 4 × 1 = 2 গুণ, মানে হস্তচালিত তাঁতের 4 × 1 = 2 গুণ কাজ করে, মানে 9-এর 2টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। 1 হলে কত, আর 45-এর 2 হলে কত। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে কোনো কাজ এ, বি এবং সি যথাক্রমে এ করে 12 দিনে, বি করে 16 দিনে, আর সি করে 24 দিনে। ঠিক আছে, বলছে বি আর সি একসঙ্গে 4 দিন কাজ করার পর সি এর বদলে এ কাজে যোগ দেয়। বলছে পুরো কাজটি কত দিনে শেষ হবে। তখন পুরো কাজটি কত দিনে শেষ হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই মোট কাজ ধরে নেব 1 অংশ। ঠিক আছে, তারপর বি আর সি যে 4 দিন করলো, কত অংশ কাজ করলো সেটা বের করব। তারপর আমরা 1 থেকে ওই কাজটা বাদ দিলে বাকি কত কাজ আছে সেটা বের করব। বাকি কাজটা কিন্তু করছে হচ্ছে তোমার এ আর হচ্ছে বি করছে, তাহলে এ আর বি একদিনে কত করে সেটা বের করে তারপর আমরা অংশ বের করব। ঠিক আছে, দেখ আমি করছি। প্রথমে লিখবো ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমি ধরে নিলাম মোট কাজ হচ্ছে 1 অংশ। এইবারে এ 12 দিনে করে 1 অংশ কাজ, লিখব এ 12 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। এবার এ 1 দিনে কাজ করে ইকুয়াল টু 1/12 অংশ। কমপ্লিট। এবার চলে আসছি আমরা বি। এবার লিখব বি হচ্ছে 16 দিনে, লিখব 16 দিনে কাজ করে
ইকুয়াল টু 1 অংশ। অতএব বি 1 দিনে কাজ করে 1 16 অংশ। অতএব বি আর সি কিন্তু 4 দিন করছে, তাহলে বি 4 দিনে কত করে? অতএব বি 4 দিনে কাজ করে 4 এর নিচে 16, কাটলে হচ্ছে 1 4 সমান 1 4 অংশ। তাহলে বি কিন্তু 4 দিনে করে 1 4 অংশ কাজ। এবার আমরা সি বার করব, সি 4 দিনে কত কাজ করে সেটা বের করব। এগুলো লিখবো হচ্ছে সি 24 দিনে কাজ করে ইকুয়াল টু 1 অংশ। অতএব সি 1 দিনে করে 1 এর নিচে 24 অংশ। অতএব সি 4 দিনে করে 4 এর নিচে 24, তাহলে 1 6 অংশ। আমি একটু বলে নিচ্ছি, তাহলে বি কিন্তু 4 দিনে করে 1 4 অংশ, আর সি 4 দিনে করে 1 6 অংশ। তাহলে বি আর সি একত্রে 4 দিনে কত অংশ কাজ করলো? তাহলে আমরা কিন্তু এই দুটো যোগ করব, লিখব বি ও সি 4 দিনে একত্রে কাজ করে ইকুয়াল টু 1 4 প্লাস 1 6। 1 4 প্লাস 1 6 লসক হচ্ছে 12, তাহলে 3 প্লাস 2, 4 12 মধ্যে 3 বাজাবে 3, 6 12 2 বাজাবে 2, তাহলে 5 এর 12 অংশ। তাহলে বি আর সি কিন্তু একত্রে 4 দিনে কাজ করে 5 এর 12 অংশ। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ ইকুয়াল টু 1 মাইনাস 5 এর 12। টোটাল কাজ 1, তার মধ্যে 5 এর 12 অংশ কাজ হয়েছে, তাহলে বাকি কাজ কত? লসাগু হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 5, তাহলে 7 এর 12 অংশ। এখনো কিন্তু 7 এর 12 অংশ কাজ বাকি আছে। এই কাজটা কিন্তু এ আর বি মিলা করবে, এ আর বি। তাহলে এ আর বি একদিনে কত অংশ কাজ করে সেটা বের করি। লিখব এ ও বি একত্রে একদিনে করে ইকুয়াল টু এ আর বি কিন্তু একত্রে একদিনে করে, এ একদিনে করে 1 এর 12 অংশ, বি একদিনে করে 1 এর 16 অংশ। তাহলে আমরা 1 এর 12 প্লাস 1 এর 16 এই দুটো আমরা কিন্তু যোগ করব। এ আর বি একত্রে একদিনে কত অংশ কাজ করে? এর লসগু হবে 12 আর 16 48 হবে, 4 ভাঙা 48 4, আর 3 16 48 3, তাহলে 7 এর 48 অংশ। তাহলে এই যে 7 এর 48 অংশ কাজ করে এটা কিন্তু একদিনে করছে এ আর বি মিলে। আমরা লিখব এ ও বি 7 এর 48 অংশ কাজ করে ইকুয়াল টু 1 দিনে। আবার এ ও বি 1 হলে কত? উল্টা যাবে, 48 এর নিচে 7 দিনে, আর হচ্ছে 7 এর 12। এ ও বি 7 এর 12 অংশ কাজ করে, তাহলে 48 গুণন 7 নিচে 7 গুণন 12, এই 7 এর 12টা কিন্তু গুণ হবে। এটা কিন্তু 1 যখন লিখবো তখন এটা ভাগ হবে, উল্টে যাবে, আর এটা কিন্তু গুণ হবে। তাহলে 7 7 কেটে যাবে, 12 দিয়ে কাটলে 4 সমান 4 দিনে। তাহলে আমরা অ্যান্সার লিখবো বাকি কাজ করবে 4 দিনে। লিখবো বাকি কাজ করে ইকুয়াল টু 4 দিনে।
এটা হচ্ছে অ্যান্সার। বাকি কাজ কত দিনে করবে? 4 দিনে কাজ করবে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।